ভেঙে মোর ঘরের চাবি দিয়ে যাবে কি আমারে। আমাদের ভার্সিটির আড্ডাটা বেশ চমৎকার রকমের ভালো লাগে আমার। ক্লাস শেষ হতেই সবাই মিলে বসে যায় আড্ডায়। নানান গল্পগুজব, হাসি তামাশা ও ঠাট্টায় আড্ডাটা বেশ জমজমাট থাকে। ভার্সিটিতে আজ প্রায় 3 বছর হতে চলল। আমাদের বন্ধুত্বটা এমন জোরালো যে সবাই একটা পরিবারের থেকেও বেশি। আমাদের মাঝে এই যে এত সুন্দর কণ্ঠস্বরে গান গাইছে, ও হচ্ছে তন্নি। ওর গানের গলাটা বেশ মনোমুগ্ধকর। তার কি বলবো, আপনারা শুনেই তো বুঝতে পারছেন। শোনায় না ও সৌমিক চুপচাপ পাশে বসে গান শুনছে, আর আমি অনিক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের তালে মৃদু হাত পা দোলাচ্ছি। তন্নি, তোর গানের প্রশংসা নতুন করে করার কিছুই নেই। যাই হোক, গানটা আজ বেশ ভালোই গাইলি। ও শোন, কয়েকদিন হলো তোদেরকে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। অনেকদিন তো হলো কোথাও ঘুরতে যাই না। চল না, এবার সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। ঠিক বলেছিস ভাই, একদম মনের কথা বলেছিস। উফ, আজকে আবার সৌরভটা কেন যে দেরি করছে কে জানে। ও বেচারা কোথাও ঘুরতে যাব শুনলে নেচে উঠবে। সবাই এই জায়গা ওই জায়গা না বলে ঠিকঠাকভাবে একটি জায়গার নাম বল, যেখানে ঘুরতে গেলে আমাদের সবারই ভালো লাগবে। অনেক তো এদিক সেদিক ঘুরেছিস, এবার চল না গ্রামের কোনো ঐতিহ্যবাহী কিছু দেখতে যাওয়া যাক। এবারে একটা ভালো কথা বলেছিস ভাই। তোর কি কোনো চেনা জানা জায়গা আছে? হ্যাঁ, আমার দাদার মুখে ভুবনগড়ের এক ঐতিহ্যবাহী জায়গার নাম শুনেছিলাম। ওখানে গেলে কেমন হয়? ভুবনগড়? সেখানে কি এমন আছে? আছে আছে, অনেক কিছুই আছে। সুন্দর গ্রাম, তার থেকে বড় কথা সেখানে একটি সুন্দর রাজপ্রাসাদ আছে। তাহলে কবে যাওয়া যায়? সবাই মিলে ঠিক কর। যাবি যখন তাড়াতাড়ি চল। তাহলে আর দেরি কেন, কাল সকালেই চল রওনা দিয়ে দেই। এই চল সবাই কিছু খেয়ে নেওয়া যাক। অনেক, ওই তো সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, চল ওইখানেই যাই। এখন আর কি খাবো, চল প্রাসাদে ফিরেই খাই। প্রাসাদে তো আমাদের জন্য কেউ খাবারের আয়োজন করে রাখেনি, আর আমরা তো জানি না যে ওই প্রাসাদে আদৌ কেউ থাকে কিনা। হোটেলে ঢুকেই ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলাম, কিন্তু সে কোনো কথা বলল না। সবাই যার যার মতো খাওয়া ও কথা নিয়ে ব্যস্ত থাকায় এই বিষয়টা কারোর নজরে আসলো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাজপ্রাসাদের দিকে রওনা হলাম। রাজপ্রাসাদে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। প্রাসাদে ঢুকতেই দেখলাম বৃদ্ধ একজন লোক আমাদের দিকে এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটি কাছে এসে বলল, কি চাই বাবুরা? এই নির্জন রাজপ্রাসাদে আপনারা? আমরা শহর থেকে রাজপ্রাসাদে ঘুরতে এসেছি, আমরা আজ রাতটা এখানেই থাকতে চাই। কি বলছেন আপনারা বাবু? এইখানে থাকবেন? থাকেন, তবে এখন তো রাত অনেক হয়ে গেছে। আমি কিন্তু কোনো খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না। এর কোনো দরকার নেই, আমরা আসার পথে রাতের খাবার হোটেল থেকেই খেয়ে এসেছি। আপনি শুধু কোনো রকম আমাদের থাকার ব্যবস্থাটা করেন। ঠিক আছে বাবু, তাহলে তো কোনো সমস্যাই নেই। উপরের ঘরটাতে আপনাদের জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছি।
তবে একটা কথা, রাতে দরজা জানালা শক্ত করে লাগিয়ে ঘুমাবেন। আর কোনো দরকার হলে আমাকে ডাকবেন। আমি জিজ্ঞেস করলাম, কেন, কোনো সমস্যা আছে নাকি? এত কিছু জেনে আপনাদের কাজ নেই বাবু, আপনারা উপরের ঘরে বিশ্রাম নিন। আমি এখন যাই, রাত অনেক হলো। লোকটা এই কথা বলেই কোথায় যেন চলে গেল। আমরা সবাই তার কথায় পাত্তা না দিয়ে নিজেদের রুমে কিছু গোছগাছ করে নিলাম। আমি আর সৌমিক এক রুমে, তন্নি ও সুনয়নার জন্য পাশের একটি রুম। যাই হোক, সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়েই একত্রে আড্ডা দিতে বসে গেলাম। রাজপ্রাসাদ নিয়ে সবার অনেক কৌতূহল। রাজারা কেমন ছিল, তারা কোন রুমে থাকতো, তাদের চলাফেরা কেমন ছিল, তারা কেনই বা রাজত্ব ছেড়ে ছুড়ে দেশের বাইরে চলে গেল, এত সম্পদ বেঘরে কে দেখাশোনা করে, আরও কত নানান যৌক্তিক অযৌক্তিক কথাবার্তায় আড্ডা চলল। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে এসেছে। সৌমিক বলে উঠল, অনেক, তন্নি, অনেক রাত হয়ে এসেছে। আড্ডা দিতে দিতে তো তোরা রাত শেষ করে ফেলবি। আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। চল এবার যার যার মতো ঘুমিয়ে পড়ি, সকালে আবার পুরো রাজপ্রাসাদটা দেখতে হবে। এরপর সবাই যার যার রুমে চলে গেল। আমিও বিছানায় পিঠ লাগাতেই ঘুমে যেন আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর একটা নুপুরের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। দরজা খুলে বাইরে বের হলাম। মনে হচ্ছে নুপুর পায়ে কেউ সিঁড়ি দিয়ে ছাদে উঠছে। আমি একটু আগাতেই দেখি তন্নি হাতে মোমবাতি নিয়ে ছাদের দিকে যাচ্ছে। আমি অনেকবার ওকে ডাকলাম, তন্নি, এই তন্নি, কই যাস? ও আমার কোনো কথা না শুনে ছাদে চলে গেল। আমিও পিছনে পিছনে ছাদে চলে আসলাম। দেখি ছাদের এক কোণে দাঁড়িয়ে লাফ দিবে এমন অবস্থায় আমি ওকে ধরে ফেলি। আমার চিৎকার চেঁচামেচিতে সবাই ছাদে চলে আসে। সবাই মিলে ওকে ধরাধরি করে ওর রুমে নিয়ে যাই। সকালবেলায় ডাক্তারবাবুকে ডেকে আনা হলো। ডাক্তারবাবু ওকে দেখে বলল, তেমন কিছু না, সামান্য একটু জ্বর হয়েছে। এই নিন, এই ওষুধগুলো এনে খাইয়ে দিন। আশা করি কাল সকালের ভিতরেই জ্বর নেমে যাবে। ডাক্তারবাবু যাওয়ার পর আমি তন্নিকে জিজ্ঞেস করি, কি হয়েছিল তোর? রাতে ছাদে কেন গিয়েছিলি? আমি কত ডাকলাম, শুনলি না? কি হয়েছিল বলতো আমাকে। আমি কিছু জানি না। আমি বিছানায় শুতেই কিছুক্ষণ পর একটি মহিলা আমাকে ডাকলো। আমিও পেছন পেছন যেতে শুরু করলাম। দেখি মহিলাটি ছাদের দিকে যাচ্ছে। তারপর দেখি মহিলাটি ছাদ থেকে লাফ দিল। এরপর আর আমার কিছু মনে নেই। সেদিন দুপুর পর্যন্ত আমরা আর কোথাও যাইনি। বিকেলে সবাই হাঁটতে বের হলাম আশেপাশে ঘুরতে যাব বলে। সৌমিক যে কখন আমাদের ছেড়ে আলাদা হয়ে গেছে খেয়াল করিনি একদমই। হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনতে পাই। তখন আমরা দেখি সৌমিক আমাদের সাথে নেই। চিৎকারের শব্দ শুনতেই আমরা বুঝে ফেলি এ তো সৌমিকের গলা। প্রাসাদের পেছনে জঙ্গলের দিক থেকে আসছে। দৌড়ে ওর কাছে যাই। কাছে গিয়ে সৌমিককে বলি, কি হয়েছে? চিৎকার করছিস কেন? আর আমাদের ফেলে একা একা এখানে কি করছিস তুই? আমি একটি কাঠবিড়াল দেখতে পাই, অদ্ভুত রকমের সুন্দর। ওটার পিছনিতেই এখানে চলে আসি। এখানে আসতেই দেখি একটি বৃদ্ধ মহিলা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটাকে দেখতে কি বিভৎস ও কুৎসিত। দেখতেই মনে হচ্ছে আগুনে পুড়ে সারা শরীর ঝলসে গেছে। সৌমিকের এসব কথা শুনে আমরা ঠিক করি
এখানে আর থাকা যাবে না। কালকেই আমরা ফিরে যাব শহরে। পরদিন সকালে আমরা সব গোছগাছ করে বের হব, ঠিক তখনই দেখি তন্নি আমাদের সাথে নেই। পুরো রাজপ্রাসাদ খুঁজতে খুঁজতে দেখি তন্নি প্রাসাদের একটা রুমে দাঁড়িয়ে কি যেন দেখছে। ভিতরে ঢুকতেই দেখি তন্নি একটি ছবির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ কি তন্নি, তুই এখানে কেন? সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছে। চল এবার আমরা রওনা হব। আমি তন্নি নই, আমি নীলিমা। এ কথা বলেই তন্নি ছবিটিতে হাত বোলাতে থাকে। তন্নি ছিল ভুবনগড়ের রাজা ভুবনচন্দ্রের একমাত্র মেয়ে নীলিমা। সে প্রচণ্ড রকমের হাসি খুশি ও চঞ্চল ছিল। ছোটবেলাতেই নীলিমার মা ওলাবেবিতে মারা যায়। রাজা দ্বিতীয় বিয়ে করলেও মেয়ে নীলিমা ছিল তার নয়নের মণি। এদিকে রাজার বাড়িতে এক গোয়ালিনী দুধ দিত। তার একটি ছেলে। মা সারাদিন বাড়ির কাজ করে বলে ছেলে নিলয় দুধ নিয়ে রাজার বাড়ি দিয়ে আসতো। নিলয়ের সুঠাম দেহ, উজ্জ্বল গায়ের রং ও মায়াবী চেহারার একটি ছেলে। নীলিমা রোজ দেখে নিলয়কে। নিলয় দুধ দিয়ে যাবার সময় দুজনে বেশ কথাবার্তাও বলে। নীলিমা নিলয়ের সাথে পুরো রাজ্যের কোথায় কি হয়, কে কেমন আছে, রাজ্যের প্রকৃতি কেমন, এসব নানান ধরনের গল্প করত। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। গোয়ালিনী নিলয়ের সাথে নীলিমার মেলামেশাটা ভালোভাবে মেনে নিতে পারল না। নিলয়, তুই আর নীলিমার সাথে মেলামেশা করবি না। ও রাজার মাইয়া। রাজরাজকন্যাদের হাবভাব বোঝা বড় দায়। কখন তোকে কোন কারণে ফাঁসিয়ে দেয় কে জানে। না মা, নীলিমা খুবই শান্ত ও ভদ্র। রাজকন্যা হবার কোনো দাম্ভিকতা বা অহংকার ওর ভিতরে নাই। তুমি ওকে ভুল বুঝছো মা। নীলিমা খুবই ভালো মেয়ে। ও আমার ভালো বন্ধু মা। তবুও বলছি, সাবধানে থাকাই ভালো। রাজা জানতে পারলে কি না কি হয়। রাজামশাই জানলে কি হবে মা? আমরা দুজনে ভালো বন্ধু মাত্র। পরদিন নিলয় আর নীলিমা আগের মতোই প্রাসাদের ছাদে আড্ডায় মগ্ন হয়ে থাকে। হঠাৎ রাজার উজির মশাই দূর থেকে তাদেরকে দেখে ফেলে। উজির মশাই তাদের এই ব্যাপারটা দেখে ফেলার পর রাজার কানে তুলে দেয়। উজিরের কথা শোনার পর ভুবনচন্দ্র কোনোভাবে এটা মানতে পারে না। সামান্য গোয়ালিনীর ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক, এটা কিছুতেই সম্ভব নয়। রাজা প্রচণ্ড রাগ ও ক্ষোভে সেদিন রাতেই পেয়াদাদের হুকুম দেয় নিলয়কে ধরে এনে মেরে ফেলার জন্য। কিরে শুনোয় না, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। অনিকও তো ভেতরে তন্নিকে ডাকতে গেল, অনেকক্ষণ হয়ে এলো। কি হচ্ছে এসব? আর কিছুই ভালো লাগছে না। তুই দাঁড়া এখানে, দেখি ভেতরে গিয়ে কি অবস্থা। আমি ভেতরে ঢুকতেই দেখি তন্নি ও অনিক দেয়ালে টানানো একটি ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুই একবার ডাক দিতেও কিছুই শুনল না ওরা। বিরক্ত হয়ে কাছে গিয়ে হাত দিয়ে গায়ে ধাক্কা দিতেই দুজনেই একটা ঝাঁকুনি দিয়ে উঠল। বেশ বুঝতে পারলাম এতক্ষণ কারোরই জ্ঞান ছিল না। কোনো এক সম্মোহনের ঘোরে ডুবেছিল ওরা। দুজনকেই হাত ধরে রুম থেকে টেনে বের করতে যাব, ঠিক তখনই ধোয়ার কুণ্ডলের মধ্য থেকে আমার দেখা সেই বৃদ্ধ মহিলার আবির্ভাব হয়। মহিলাটি ঘিম করে কাছে এসে তন্নির গলা টিপে ধরে। তন্নির শ্বাসনালী এত জোরে চেপে ধরে আছে যে ও গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। আমি আর অনেক মহিলাটিকে ছাড়াতে যাব, ঠিক তখনই মহিলাটি অনিককে দেখে তন্নির গলা ছেড়ে দেয়। অনিকের দিকে তাকিয়ে অনিককে বলল, নিলয়, মাকে চিনতে পারছিস? আমি তোর মা। আমার মাথায় যেন কিছুই ঢুকছে না। হ্যাঁ মা, আমি তোমাকে চিনতে পেরেছি। অনিকের এমন অবস্থা দেখে বেশ বুঝতে পারছি এখানে যা ঘটে চলেছে তা আমার বোধগম্য নয়। অপলকভাবে তাকিয়ে রইলাম। তোকে সেদিন পেয়াদারা ধরে নিয়ে যাবার পর আমাকে ঘরের ভিতরে দরজা আটকে রাজা আগুন দিয়ে মেরে ফেলেছে। কি দোষ ছিল আমার আর তোর? এই মেয়েটার জন্যই আমাকে আর তোকে মরতে হয়েছে।
রাজাকে তো প্রাসাদে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছি, বাকি রইল এই মেয়ে। আজ আমার প্রতিশোধ নেবার পালা। এসব কথা পরদিন দাসী নীলিমাকে বললে সে কিছুতেই মানতে পারে না। নীলিমা বাবার উপর প্রচণ্ড রাগ, ঘৃণা আর অভিমান নিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ওকে তুমি ভুল বুঝো না মা, ওর কোনো দোষ ছিল না, তুমি ওকে ক্ষমা করে দাও। তাহলে আমার কাজ শেষ, আমি চলি, তোরা ভালো থাকিস। পুনর্জন্ম ঠিক এমন একটি বিষয় যা আমাদের কারোরই জানা নেই। পুনর্জন্মের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা কেউ বলতে পারবো না। আমরা যেসব ঘটনা শুনে থাকি বা দেখে থাকি তা সম্পূর্ণই কাল্পনিক। তবুও জীবনে কোনো দিন যাননি ঠিক এমন একটি স্থানে গেলেও কখনো কখনো যেন আপনার মনে হবে এই রাস্তাগুলো বা এই স্থানগুলো আপনার খুবই পরিচিত।